where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ইতিহাস ক্লাস নিয়ে পড়াশোনা করি, জানো, আমাকে দেখেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা 6th চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আজকে একটা আমাদের নতুন ক্লাস, আমরা একটা নতুন জিনিস জানবো। দেখো, এতদিন আমরা যেরকম ইতিহাসটা জেনে এসেছিলাম বা আমাদের ধারণা ছিল যে ইতিহাস মানেই খালি রাজার গল্প, রাজা কোথায় যুদ্ধ করলেন, কোন রাজ্য জয় করলেন, কি করলেন, এই সমস্ত কিছু। এখন ইতিহাসটাকে একটু অন্যরকম মনে হচ্ছে না, যে শুধু যুদ্ধ টুদ্ধ না, কিন্তু তার বাদ দিয়ে অনেক ঘটনা, অনেক গল্পও কিন্তু ইতিহাসে থাকে। মানে এগুলো কিন্তু একটাও বানানো না, জানো। ইতিহাস হচ্ছে একসময় যেটা ঘটে গেছে সেইটাই আমরা আলোচনা করছি। কেন আলোচনা করছি? যেন আগের যা হয়ে গেছে সেটা থেকে আমরা ভবিষ্যতে চলার শিক্ষাটা পাই, সেই জন্যই তো আমরা ইতিহাসটা পড়ি। বেশ, আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এর আগে তোমাদের ইতিহাস ক্লাস একজন স্যার নিয়েছিলেন, উনি তোমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জায়গাটা বুঝিয়েছেন। আজকে তার পরের অংশ থেকে আমরা পড়ব। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বইটা একটু খুলবে, 102 পাতা, 100 পাতা খোলো, 100 পাতা। বইটা যদি থাকে বইটা 100 পাতা খোলো। আর বইটা যদি না থাকে তাহলে মানে সকলেই, বই থাকুক আর না থাকুক, সকলেই একটা খাতা কলম নিয়ে বসো। আমরা জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশক, 2 দশক মানে বুঝলে 10 বছর, 10 বছর মানে প্রথম 20 বছরের কথাটা আমরা একটুখানি জানবো। আমি তোমাদের বইতে যা মিশিয়ে লেখা রয়েছে সেটাকে একটু আলাদা করে বোর্ডে লিখে দেব, তোমরা একটুখানি খাতাতে নোট করে নেবে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তোমরা তো নতুন জানছো এই বিষয়টা সম্পর্কে। বেশ, আগে দেখো, এই যে আমাদের জাতীয় আন্দোলন, জাতীয় আন্দোলন মানে ব্যাপারটা বোঝো। জাতীয় আন্দোলন মানে হচ্ছে, আমরা তো জানো যে ব্রিটিশরা আমাদের, সেই আমরা জেনেছি এটা, সেই পলাশির যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধ হলো, ব্রিটিশরা কেমন করে আস্তে আস্তে নিজেদের অধিকার, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে একদম নিজেরা আমাদের শাসক হয়ে উঠলো, আমাদেরকে তাদের উপনিবেশ বানিয়ে ফেললো ভারতবর্ষকে। এইগুলো গল্প আমরা, ঘটনা আমরা জেনেছি। এইবার পরে যখন ব্রিটিশরা আমাদের কিছু কিছু কাজে সাহায্য করেছিলেন, কিছু কিছু ভালো কাজে আমরা তাদের সাহায্য পেয়েছিলাম, ঠিক, কিন্তু পরবর্তীকালে আরও বিভিন্ন ঘটনাতে আমরা আবার যখন আমরা দেখেছি বিভিন্ন বিদ্রোহগুলো হয়েছে, সাধারণ মানুষের মনে ব্রিটিশদের সম্পর্কে একটা রাগ জমা হয়েছে, একটা ক্ষোভ জমা হয়েছে, একটা বিরক্তি জমা হয়েছে, তখন মানুষজন আস্তে আস্তে কি চেয়েছে, যে এই ব্রিটিশ সরকারকে আমাদের সরাতে হবে, বা এই ব্রিটিশ সরকার প্রথম দিকেই যে সরাতে হবে এটা কিন্তু মানুষ ভাবেনি, জানো। প্রথম দিকে মানুষ ভেবেছিল যে ব্রিটিশ সরকারের কাছ থেকে, মানে মনে করো আমার কাছ থেকে কিছু একটা পাওয়ার ব্যাপার আছে, তাহলে তুমি কি প্রথমেই ভাববে যে আগে দিদিভাইকে এই স্কুল থেকে সরিয়ে দিতে হবে? নিশ্চয়ই না। তুমি কি প্রথমে ভাববে যে আমি দিদিভাইকে বলি
একদিন বললাম, দুদিন বললাম, তারপরে আমরা সবাই মিলে বললাম, তারপরে আরও বড়োভাবে বললাম, বলে যখন দেখছো কিছুতেই কাজ হচ্ছে না, তখন শেষ উপায়টা কি থাকে, যে তাহলে দিদিভাই যখন আমাদের কথা শুনবেনই না, তাহলে দিদিভাইকে এখান থেকে সরে যেতে হবে। প্রথমেই সরে যেতে হবে এমনটা তো আমরা ভাবি না। তো এই রকম যখন পরে আমাদের মধ্যে এইরকম একটা চিন্তাভাবনা আসতে শুরু করলো যে ব্রিটিশ আর আমরা, মানে আমরা ভারতীয়রা আর ব্রিটিশরা, আমাদের স্বার্থটা না কখনোই এক না। মানে ব্রিটিশ যে আমার ভালো চাইছে এটা নয়, এটা হচ্ছে একটা সোজা কথা। মানে তারা যা করতে চাইছে, তারা যা করেছে, সেটা যে ভারতবাসীর মঙ্গল হোক, ভারতীয়ের মঙ্গল হোক, ভারতের উন্নতি হোক, এর জন্য না। মানে এমন একটা পদক্ষেপ তারা নিচ্ছে যেন তাদের ভালো হয়, মানে তাদের ব্রিটেনের অর্থনীতিটা শক্তিশালী হয়, তাদের নিজেদের শাসন করতে সুবিধে হয়। এই সমস্ত কারণের জন্যই কিন্তু ব্রিটিশরা আমাদের দেশটাকে শাসন করত, বেছে নিয়েছিল। তো পরবর্তীকালে এই যে ব্রিটিশদের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া পাওয়া, বা যখন ব্রিটিশরা সেটায় কান দিচ্ছে না, তখন সেই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের একটা আন্দোলনে নামা, এই ঘটনাটাকে বলা হচ্ছে জাতীয় আন্দোলন। জাতীয় মানে কি? দেশ জুড়ে। আমরা কি বলেছিলাম এর আগের ক্লাসে, যে আমাদের জাতিগতভাবে আমাদের একটাই পরিচয়, আমরা সকলে ভারতীয়। তার মানে জাতীয় মানে কি? আমাদের ভারতীয়দের আন্দোলন। কিসের জন্য আন্দোলন? ভারতীয়দের কিছু দাবি দেওয়া, ভারতীয়দের কিছু অধিকার, এইগুলো পাওয়ার জন্য আন্দোলন। তাহলে এই যে আন্দোলনের পর্বটাকে তিনটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আমি যেই জায়গাগুলো বোর্ডে লিখবো তোমরা একটুখানি লিখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। জায়গাটা কিন্তু খুবই আগ্রহের। এখন যে জায়গাটা আমরা পড়ছি না, এটা কিন্তু খুবই আগ্রহের, একটু মাথায় রাখলে বুঝতে খুব ভালো লাগবে। দেখো, তিনটে ভাগে ভাগ করা যায়, বুঝলে? আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করেছি, তাই তো? আর আমরা প্রথম সর্বভারতীয় দল হিসাবে কোন দলকে পাচ্ছি? জাতীয় কংগ্রেসকে। এটা জানো তো? প্রথম সর্ববৃহৎ সর্বভারতীয় দল কোনটা? জাতীয় কংগ্রেস। যদি বলি যে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সভা কোনটা, তাহলে কি হবে? জাতীয় কংগ্রেস লিখবে। জাতীয় কংগ্রেস লিখলে কিন্তু কাটা হবে, তখন হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, 1836 সাল, মনে আছে? তারপরে কি হলো? জমিদার সভা। তারপরে আমরা পড়েছি না, ইন্ডিয়ান লীগ পড়েছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভার কথা পড়েছি। কিন্তু এইগুলো তো সব এক একটা অঞ্চলের, মানে হয় বাংলা প্রেসিডেন্সির, বা মাদ্রাজ প্রেসিডেন্সি, বা বোম্বে প্রেসিডেন্সির, এরকম দল। কিন্তু প্রথম সর্বভারতীয় দল যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, এখান থেকেই আমাদের জাতীয় আন্দোলনটা শুরু হলো। মানে এর আগে কোনো দল তো সারা ভারতবাসীর প্রত্যেকটা প্রদেশকে নিয়ে গড়ে ওঠেনি, প্রতিটা ভারতবাসীকে নিয়ে গড়ে ওঠেনি। প্রথম গড়ে উঠেছিল জাতীয় কংগ্রেস নামের দলটা। তাহলে এই জাতীয় কংগ্রেসের যে আন্দোলন, জাতীয় কংগ্রেসের যে পদ্ধতি, তাদের দাবি দাওয়াগুলো চাওয়ার, বা আমরা পরে জানবো আস্তে আস্তে জাতীয় কংগ্রেস কি করেছে কি করেনি সেইগুলো ব্যাপার। এই যে পর্যায়টাকে, মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, ভারতীয়দের নিয়ে আন্দোলন শুরু হলো, থেকে শুরু করে 1947 সালে আমরা স্বাধীনতা পেলাম। এই যে এতগুলো বছর মাঝখানের, এই বছরগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। ভারতের জাতীয় আন্দোলনকে তিনটে পর্যায়ে ভাগ করা যায়। 1 নম্বর, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল মনে আছে? 1885 সাল। এইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 1885 সাল ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। 1885 সাল থেকে 1905, এই সময়টাকে বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের যুগ। জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের যুগ 1885 থেকে 1905, 20 বছর। প্রথম 20 বছর, 20 বছর মানে কি 2 দশক, মানে 10 10 20 হলো তো, 2 দশক। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রথম 2 দশক আমরা কি বলছি? নরমপন্থীদের যুগ। আমরা বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। 1905 থেকে 1920
এটাকে আমরা বলছি কি চরমপন্থীদের বা চরমপন্থী যুগ। কারা নরমপন্থী, কারা চরমপন্থী, কারা কি, এইগুলো সব আমরা জানবো। আগে আমরা জাতীয় আন্দোলনটাকে ভাগ করছি, সময়টাকে ভাগ করছি। আর 1920 থেকে 1947 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসে বা জাতীয় আন্দোলন হচ্ছে গান্ধী যুগ। মহাত্মা গান্ধীর নাম আমরা সবাই শুনেছি, আমরা পরবর্তীকালে তার আন্দোলনগুলো সম্পর্কেও আমরা জানবো, কিন্তু আপাতত এইটা একটু খাতায় লিখে নাও যে নরমপন্থীদের যুগ কোন সময়টাকে বলা হচ্ছে, চরমপন্থীদের যুগ কোন সময়টাকে বলা হচ্ছে, গান্ধী যুগ কোন সময়টাকে বলা হচ্ছে। লিখে নিলে? আচ্ছা বেশ, এইবার এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি। আমরা যে অংশটা পড়ছি সেটা হচ্ছে নরমপন্থী যুগ। এই চরমপন্থী গান্ধী যুগটা আমাদের এইটাই আছে, কিন্তু এর পরে আমরা পড়বো। আপাতত আমাদের পড়া হচ্ছে নরমপন্থী যুগ সম্পর্কে, ঠিক আছে? বেশ, এটা মুছে দিলাম। তার মানে আমরা আলোচনা করবো এই নরমপন্থীদের যুগ। এবার নরমপন্থী কারা? নরমপন্থী কারা? নরম মানে নরম মানে বুঝতে পারছো তো, মনোভাবটা, কথাবার্তাটা, আচরণটা কিরকম হবে? নরম হবে। আর পন্থী মানে কি? নরম পথে যিনি চলেন তিনি হচ্ছেন নরমপন্থী। নরম পথে যিনি চলেন তিনি হচ্ছেন নরমপন্থী, ঠিক আছে? তাহলে এই নরমপন্থীদের যুগ, তোমাকে যদি আমি প্রশ্ন করি নরমপন্থী কাদের বলা হয়, তাহলে তুমি বলবে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতাদের নরমপন্থী বলা হয়। 1885-তে দলটা তৈরি হলো, তার মানে নরমপন্থী যুগ বলছি এই সময়টাকে, তার মানে প্রথম দিকে যারা নেতা তাদেরকে বলা হয় নরমপন্থী। কেন নরমপন্থী বলা হচ্ছে দেখো, এটা মনে রাখা খুব সুবিধা, ভালো করে একটু শোনো। জাতীয় কংগ্রেসের কাজ কি ছিল? ভারতীয়দের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা, কিছু অধিকার, কিছু দাবি আদায় করে দেওয়া, তাই তো? কি বললাম কথাটা? ভারতীয়দের জন্য, কংগ্রেস তো ভারতীয় দল, ভারতীয়দের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে কি কি চাইবো আমরা? আমার অধিকার কি, আমার দাবি কি, এইগুলো আমি কিছু সুবিধা, এইগুলো আমি চাইবো। এই চাওয়ার কাজটা কে করে দিচ্ছে? জাতীয় কংগ্রেস। তার মানে জাতীয় কংগ্রেস তো একটা দল, তাহলে দলটা তৈরি কাদের? কিছু নেতাদেরকে নিয়ে। তাহলে এই নেতারা এই যে সুবিধাগুলো চাইতেন বা এই যে দাবিগুলো করতেন বা এই অধিকারগুলো চাইতেন, এই চাওয়ার পথটা কিরকম ছিল? খুব নরম। মানে তুমি তো অনেকভাবে চাইতে পারো, তুমি প্লিজ আমাকে এটা করে দিন, করে দিলে ভালো হয়, এমনভাবে বলতে পারো। তুমি আমাকে করে দিতেই হবে, না করে দিলে আপনাকে দেখে নেবো আমি, এমনভাবে বলতে পারো। বা তুমি বলতে পারো এটা দিয়ে গেলাম, যদি না করা হয় তাহলে কালকে আপনাকে আর এখানে খুঁজে পাওয়া যাবে না, এরকমও বলতে পারো, বিভিন্নভাবে চাইতে পারো, তাই তো? কিন্তু নরম পথে যারা চায় তারা হচ্ছে নরমপন্থী। তাহলে এই নরমপন্থী, আমি যে এই উদাহরণটা দিলাম এরকমভাবে কিন্তু কেউ চাইতেন না, এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম। তো এই যে ভারতবাসীর জন্য যে অধিকারগুলো চাইছে, যে দাবিগুলো চাইছে, যে সুবিধাগুলো চাইছে জাতীয় কংগ্রেস, এই চাওয়ার পদ্ধতিটা কি? নরমভাবে। কোনো রকম সংঘর্ষ, কোনো রকম ঝগড়া তর্কাতর্কি বা কোনো রকম উত্তেজিত কথাবার্তা কিচ্ছু না। এই জাতীয় কংগ্রেসের প্রথম দিকে যারা নেতা তারা প্রত্যেকেই ছিলেন খুব নরম মনোভাবাপন্ন, সেই জন্য এদেরকে নরমপন্থী বলা হয়। বুঝতে পারলে নরমপন্থী কেন বলা হয়? যে এই জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতারা তাদের যে কার্য পদ্ধতি বা তাদের যে আন্দোলনের পদ্ধতি, সেই পদ্ধতিটার পথটা ছিল নরম পথের। মানে তারা আলাপ আলোচনা করতেন অত্যন্ত নরম ভাষায়, সেই জন্য তাদেরকে নরমপন্থী বলা হয়। এবার তাদেরকে মানে কাদেরকে? আমরা কয়েকজনের নাম একটু জানি নরমপন্থীদের। একজনের নাম লেখো, আমরা জেনেছি না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু আগেও পড়েছি। কোথায় পড়েছি বলো? ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, নামগুলো না তোমরা একটু লিখে রাখো। তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুজন নরমপন্থী নেতার নাম বলো।
আর বড় হয়ে তো এগুলো পড়তেই হবে, সেই জন্য নামগুলোর সাথে এখনই একটু একটু পরিচয় হয়ে থাকা ভালো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, লিখলে? তিনজনের নাম লিখলে? আচ্ছা, আমি এই তিনটে নাম মুছে দিচ্ছি, হ্যাঁ, এর নিচে লিখলে তোমরা বোর্ডের লেখাটা দেখতে পাবে না, সেই কারণে এই তিনটে নাম লেখো। আমি 5-6টা নাম বলছি, তোমরা তোমাদের সুবিধা মতো 2টো বা 3টে নাম অন্তত মনে রাখবে, অন্তত যেন চিনতে পারো যিনি নরমপন্থী না চরমপন্থী নেতা। ঠিক আছে, 3টে নাম হয়েছে ফিরোজ শাহ মেহতা। ঠিক আছে, হলো, মুছে দিলাম। তারপরে লেখো হচ্ছে দাদাভাই নৌরোজি। লেখো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির নাম লিখেছো? আর একজনের নাম লেখো গোপাল কৃষ্ণ গোখলে। আর আরেকজনের নাম লেখো বদরুদ্দিন তায়েবজি। এর নামটা লিখে রাখো, কারণ প্রথমে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তখন কংগ্রেস নেতাদের মধ্যে মুসলিম সদস্যই বলো বা নেতার সংখ্যাটা খুব কম ছিল, কিন্তু একদম প্রথম পর্বের একজন মুসলিম কংগ্রেসি নেতা ছিলেন বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, মানে প্রথম পর্বের কথা, আমরা কিন্তু কোন পর্যায়ে আলোচনা করছি, এই সময়টার মধ্যে আলোচনা করছি। এদের যাদের কথা বলছি এরা হচ্ছে সবাই কংগ্রেসি নেতা তখন, মানে কোন সময়টার নেতা এরা, এই পর্বটার নেতা। এবং এই পর্বটাকে আমরা বলছি নরমপন্থী যুগ, তার মানে এরা প্রত্যেকেই, যাদের কথাগুলো বলছি এরা প্রত্যেকেই কিন্তু নরমপন্থী নেতা। বোঝা গেল? বেশ, মুছে দিই, নামটা মুছে দিচ্ছি। বেশ, এইবার আমরা যে জায়গাটা আছে, এই জায়গাটাও মুছে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটাও মুছে দিলাম। এইবার আমরা যে জায়গাটা লিখব সেটা হচ্ছে এই নরমপন্থীরা করেছিলেন কি করেছিলেন নরমপন্থী যুগ, এই সময়টাকে। আর এই সময়টাকেই বা নরমপন্থী বলছে কেন, তারপরে কি হলো ঘটনাটা, চরমপন্থী যুগে কেন চলে গেলাম আমরা, বা তারপরে গান্ধী যুগ কেন, কিভাবে আসছে, সবই আমরা জানবো। আপাতত আমরা জেনে রাখি এই যে 20 বছর, মানে 85 থেকে 1905, এই সময়কালটার মধ্যে এই নরমপন্থী নেতৃবৃন্দের কাজটা কি ছিল বা কিভাবে তারা কাজটা করেছিলেন, এটা আমরা পড়বো আজকে। আর তাদের কাজটা সম্পর্কে আমরা একটু ভালো মন্দ দুটো দিক সম্পর্কে আলোচনা করব। যে কোনো একটা কাজ হলে তার কিছু ভালো দিকও থাকে, কিছু আবার সমালোচনার দিকও থাকে, তো আমরা নিরপেক্ষভাবে এই জায়গাটা একটু আলোচনা করব। আমরা এখন যে জায়গাটা পড়ছি সেটা হচ্ছে নরমপন্থীদের কার্যপ্রণালী। কি বললাম, লিখে নাও খাতাতে, নরমপন্থীদের কার্যপ্রণালী। কার্যপ্রণালী কথাটার মানে হচ্ছে তারা কি কি করেছিলেন। এক নম্বর প্রথম, অর্থনৈতিক শোষণ সম্পর্কে অবহিত করা মানে কি, জানানো। প্রথম কাজ হচ্ছে অর্থনৈতিক শোষণ সম্পর্কে অবহিত করা। লিখে নাও পয়েন্টটা, মানেটা বলে দিচ্ছি। কারা অবহিত করালেন, মানে কারা জানালেন, নরমপন্থীরা জানালেন। কাদেরকে জানালেন, ভারতবাসীকে জানালেন, ভারতবাসীকে। এই যে মনে করো এই নরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে দুজনের নাম আমি বলছি, হ্যাঁ, আর যদি পারো তাহলে একটুখানি দুটো বইয়ের নাম বলছি, যদি পারো একটুখানি লিখে নাও বই দুটোর নাম। যদি মনে না থাকে তোমরা লিখতে গিয়ে তাহলে লেখার দরকার নেই, কিন্তু একটু জেনে রাখতে তো ক্ষতি নেই, বরং জানলে ভালোই লাগবে। শোনো, এই যে দাদাভাই নৌরোজি, এর কথা আমরা পড়লাম, এর নামটা লেখো, এই পয়েন্টটার ভেতরেই লেখো দাদাভাই নৌরোজি। এর লেখা একটা বিখ্যাত বই ছিল, একটা বিখ্যাত বই, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ
রুল ইন ইন্ডিয়া, এই PUBRI এইগুলো কিন্তু সব ক্যাপিটালে লিখবে। পভার্টি দারিদ্রতা, অ্যান্ড আনব্রিটিশ মানে কি ব্রিটিশ সুলভ নয়, ব্রিটিশের মতো নয়, সেটাই হচ্ছে আনব্রিটিশ রুল শাসন ইন ইন্ডিয়া। এটা হচ্ছে একটা বইয়ের নাম, এটা হচ্ছে একটা বইয়ের নাম, এবং এই বইটা লিখেছেন কে? দাদাভাই নৌরোজি। এটা একটা বইয়ের নাম, বইটা লিখেছেন দাদাভাই নৌরোজি। আর একজনের নাম বলছি, তার নাম হচ্ছে রমেশ চন্দ্র দত্ত। এর বইটার নাম হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই দুজনের, এটা দাদাভাই নৌরোজির লেখা বই আর এটা হচ্ছে রমেশচন্দ্র দত্তের লেখা বই। এই বই দুটোতে এই দুজন ব্রিটিশের অর্থনৈতিক শোষণের দিকটা তুলে ধরেন। লেখা হয়েছে বই দুটোর নাম। এবার আমি যেটা বলছি সেটা শোনো, এবার শোনো, আগে লিখতে হবে না, এটা শোনো। বলবে যে দাদাভাই নৌরোজি, যদি বইয়ের নাম মনে না থাকে লিখবে না, কিন্তু ভুল লিখলে মুশকিল। দাদাভাই নৌরোজি তার এই গ্রন্থের মাধ্যমে, বা যদি মনে না থাকে তাহলে বলবে দাদাভাই নৌরোজি তার গ্রন্থের মাধ্যমে এবং রমেশচন্দ্র দত্ত তার গ্রন্থের মাধ্যমে প্রথম ভারতবাসীকে এটা বোঝান যে ভারতে ব্রিটিশরা যে শাসন করছে, তারা শুধু শাসন করছে না, তারা অর্থনৈতিক শোষণ করছে। সম্পদের নির্গমন, আমরা একটা শব্দ পড়েছি যে ভারত থেকে ব্রিটিশরা কি করতো, প্রচুর পরিমাণে সম্পদ শোষণ করে, সেটা রাজস্বের আকারে হোক, সেটা কারোর থেকে ঘুষ। আমরা দেখেছি যখন মীর জাফরকে বসাচ্ছেন, যখন মীর কাসিমকে বসাচ্ছেন সিংহাসনে, যখন বসাচ্ছেন, তখন তাদের কাছে থেকে কোটি কোটি টাকা ব্রিটিশরা কি করেছিল, উপহার নিয়েছিল। শর্ত, তোমাকে সিংহাসনে বসাবো, তার জন্য তুমি আমাকে টাকা দাও। এই যে এত কোটি কোটি টাকা, এই যে রাজস্বর আকারে নিচ্ছে, এই যে আমাদের দেশে এসে ব্রিটিশ তাদের বস্ত্র বিক্রি করে বাজার, মানে আমাদের দেশটাকে বাজার বানিয়ে ফেলছে, এরকম নানানভাবে ব্রিটিশরা যে আমাদের দেশ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে কি বলে? সম্পদের নির্গমন। নির্গমন মানে কি? বেরিয়ে চলে যাচ্ছে আমাদের দেশের সম্পদ। কোথায় চলে যাচ্ছে? ইংল্যান্ডে চলে যাচ্ছে। সম্পদের নির্গমন। আর এই বই দুটোর নামটা মুছে দিই, হ্যাঁ, সম্পদের নির্গমন আর ভারতীয় কুটির শিল্প ধ্বংসের মূল কারণ হচ্ছে ব্রিটিশরা। এইটা এরা বুঝিয়েছিলেন প্রথম ভারতবাসীকে। তার আগে অবধি কিন্তু ভারতবাসী ব্রিটিশদের এই অর্থনৈতিক শোষণের দিকটা সম্পর্কে এতটা সচেতন ছিলেন না। এরাই এদের গ্রন্থের মাধ্যমে বোঝালেন যে ব্রিটিশরা কি করছে, আমাদের দেশ থেকে সম্পদের নির্গমন ঘটাচ্ছে, আমাদের দেশ থেকে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। আর কি করছে, ভারতের যে ঐতিহাসিক কুটির শিল্প, কুটির শিল্প মানে বোঝো, মূলত এখানে বস্ত্র শিল্পটাকেই বলা হচ্ছে, বস্ত্র শিল্পটাকেই বলা হচ্ছে। মানে ভারতের, বাংলাদেশে তো বস্ত্র শিল্পের খুব সুনাম ছিল, কিন্তু ব্রিটিশরা কি করলো, ওদের দেশের কাপড় আমাদের বাজারে একদম ভরিয়ে দিল, ফলে আমাদের কুটির শিল্পটা কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই যে জায়গাটা চেনালেন কারা? এই নরমপন্থী নেতারা। বুঝতে পারলে 1 নম্বর পয়েন্টটা? বেশ, তাহলে এই দুটো মুছে দিচ্ছি, এই পয়েন্টটা থাক। এটা হেডিং করে তার ভেতরে লিখবে যে কোন কোন দিকে অর্থনৈতিক শোষণ হয়েছিল। বোঝা গেল ব্যাপারটা? এটা মুছে দিলাম। আচ্ছা, এইবার 2 নম্বর পয়েন্ট আমরা একটুখানি বলছি। শাসন ব্যবস্থার ভারতীয়করণ। ভারতীয়করণ তার মানে বুঝতে পারছো, ভারতীয়ের মতো করে নেওয়া। নরমপন্থী নেতারা শাসন ব্যবস্থার ভারতীয়করণ। নরমপন্থী নেতারা কি চেয়েছিলেন, যে শাসন ব্যবস্থায় বেশি করে ভারতীয়দেরকে নেওয়া হোক। কারণ ব্রিটিশরা তো আমাদের দেশের কেউ না, আমাদের দেশের কি সমস্যা, কোথায় সমস্যা, কিভাবে দূর করা যেতে পারে, কি আমাদের দরকার, এইগুলো ব্রিটিশরা কি বুঝবে ভালো, না ভারতীয়রা ভালো বুঝবে? ভারতীয়রা ভালো বুঝতে পারবে। তার মানে ব্রিটিশের শাসন ব্যবস্থায় ভারতীয়দেরকে নিয়োগ করা হোক,
এই দাবিটা তুলেছিলেন কারা? নরমপন্থীরা। বোঝা গেল কি হলো? এর মধ্যে কি লিখবে? বড়লাটের, শোনো একটা শব্দ লিখছি, এই শব্দটা যদি মনে থাকে দেবে, যদি মনে না থাকে তাহলে দেবে না, কিন্তু ভুল লিখলে মানেটা অন্যরকম হয়ে যাবে। বড়লাটের ব্যবস্থাপক, মনে থাকবে এই শব্দটা, তোমাদের বইতে আছে কিন্তু। ব্যবস্থাপক সভায় ভারতীয়দের নিয়োগ। বড়লাট বোঝো? বড়লাট হচ্ছেন যিনি আমাদের ভাইসরয়, তার একটা সভা আছে। মানে ভাইসরয় যদি আমি হই তাহলে আমি তো নিজের মনে যা ইচ্ছা হচ্ছে তাই করতে পারছি না, আমার একটা সভা লাগবে, মানে আমি কিছু একটা করতে চাইছি, কিছু একটা, মনে করো একজন রাজা যদি বড়লাট রাজা হয় তাহলে তার ব্যবস্থাপক সভাটা হচ্ছে তার মন্ত্রী সভা। রাজার তো অনেকজন মন্ত্রী থাকেন কি না, তো সেই রকম বড়লাটের সভাতেও কি হবে, অনেকজন লোক আছে। তো নরমপন্থীরা বলছিলেন যে সেই সভাতে আপনি ভারতীয়দেরকে নিন, কারণ তারাই ভারতীয় সমস্যাটা বুঝতে পারবে, ইংরেজের পক্ষে বোঝাটা সম্ভব নয়। বোঝা গেল? তার মানে বড়লাটের ব্যবস্থাপক সভায়, যদি ব্যবস্থাপক শব্দটা ভুলে যাও তাহলে লিখবে বড়লাটের সভায় লিখবে, বা শাসন ব্যবস্থায় লিখবে, হবে ভারতীয়দের নিয়োগ, এই কথাটা এরা বলেছিলেন। আর কি বলেছিলেন? এটা হচ্ছে এই পয়েন্টের ভেতরে এরা কি বলেছিলেন, মুছে দেব পয়েন্টটা, লেখা হয়েছে তো নিশ্চয়ই, এখানে লিখছি। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, একটা পরীক্ষা তো তখন, মানে তখন না, এখনো ভারতের সর্বোচ্চ সরকারি চাকরি, তাই তো। আইসিএস পরীক্ষার বয়স 21 থেকে 23 করতে চেয়েছিলেন, এবং বলেছিলেন কি যে ইংল্যান্ড, এই যে নিচের দিকে যদি দেখতে না পাও আমি মুখে বলে দিচ্ছি, ইংল্যান্ড ও ভারতে একসাথে পরীক্ষা নিতে হবে। এইগুলো হচ্ছে দাবি, এইগুলো দাবি। কারা দাবিগুলো করেছিলেন? নরমপন্থীরা দাবিগুলো করেছিলেন। কি দাবি করেছিলেন নরমপন্থীরা? যে বড়লাটের, এইটা হচ্ছে 1 নম্বর, বড়লাটের ব্যবস্থাপক সভায় ভারতীয়দের বেশি পরিমাণে নিতে হবে। আর আরেকটা দাবি কি করেছিলেন? যে আইসিএস পরীক্ষার বয়স, যেই পরীক্ষায় পাশ করলে সরকারি চাকরি পাওয়া যাবে ব্রিটিশ সরকারের অধীনে, সেই পরীক্ষাটার বয়স 21 থেকে বাড়িয়ে 23 করা হোক, এবং পরীক্ষাটার নিয়ম ছিল ইংল্যান্ডে গিয়ে দিয়ে আসতে হবে, ওটা তো খুব খরচ সাপেক্ষ, তো একসাথেই একই প্রশ্নপত্রে ভারতে এবং ইংল্যান্ডের 2 জায়গাতেই নিয়োগ করা হোক, একসাথে পরীক্ষাটা হোক, ঠিক আছে। এই দুটো দাবি করেছিলেন। আর কি করলেন? দুটো পয়েন্ট লিখেছো? মুছে দিচ্ছি, এই পয়েন্টটা মুছে দিচ্ছি, মেন পয়েন্টটা থাকছি। এর ছাড়া নরমপন্থীরা আরও দুটো দাবি করেছিলেন। 3 নম্বর কি? মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা, এই জায়গাটাতে নরমপন্থীরা খুব জোর দিয়েছিলেন। প্রত্যেকটি ভারতীয় তার কি চাহিদা, তার মানে কি, এমন নয় যে আমার সমালোচনা আমি শুনবো না, মানে তখন তো এরকম ছিল যে ব্রিটিশের সমালোচনা করা মানেই সেটা হচ্ছে একটা অপরাধ, তাকে শাস্তি পেতে হবে, তা না। যিনি সমালোচনা তো সবার হবে, তো যিনি এত বড় দেশটা সামলাচ্ছেন, কাজ করছেন, তার কাজেরও সমালোচনা হবে, কিন্তু ব্রিটিশরা এই সমালোচনাটা মানতে পারতো না। ব্রিটিশ যা করছে তার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করা হবে না, মুখ খোলা হবে না। এই জায়গাতে কিন্তু নরমপন্থীরা বারবার বলেছিলেন যে মত প্রকাশের অধিকার দেওয়া হোক ভারতবাসীকে, ভারতবাসী যেন নিজের কথাটা নিজে বলতে পারে, এবং এটা বলুক, তাহলে তো ইংরেজরা বুঝতে পারবে যে ভারতীয়রা কি চাইছে। আমার সামনে যদি সবাই চুপ করে বসে থাকে তাহলে তো আর বুঝতে পারবো না যে তারা কি বুঝতে পারলো আর পারলো না, কথা বলতে হবে। মত প্রকাশের স্বাধীনতা কারা দাবি করেছিল? নরমপন্থীরা দাবি করেছিল। কার কাছে দাবি করেছিল? ব্রিটিশ সরকারের কাছে। কার জন্য? ভারতীয়দের জন্য। বোঝা গেল? আর একটা কি, 4 নম্বর পয়েন্টটা লিখবে, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা।
বিচার ব্যবস্থা দাবি করেছিল। স্বচ্ছ নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আমরা ইলবার্ট বিল বিতর্ক ব্যাপারটা জানি তো, যে ভারতীয় বিচারকদের কিন্তু সমান অধিকার দিত না ব্রিটিশরা, তাই তো? কিন্তু কংগ্রেস বলেছিল, জাতীয় কংগ্রেস বলেছিল, নরমপন্থী নেতারা বলেছিলেন যে ভারতের বিচার ব্যবস্থাকে স্বচ্ছ হতে হবে এবং নিরপেক্ষ। অপরাধ করলে ব্রিটিশ ভারতীয় সবাই সমান। নিরপেক্ষ না হলে তো শাসনের প্রতি আস্থাই থাকবে না। বোঝা গেল? এই 4টে পয়েন্ট হয়েছে তোমাদের। 4টে পয়েন্ট একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আর একটা ছোট্ট পয়েন্ট লিখে দিচ্ছি। 4টে পয়েন্ট মুছে দিলাম, কেমন? এই পয়েন্টগুলোকে তোমরা একটু লিখবে। লিখে দিয়ে 5 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষকদের ওপর ভূমি রাজস্বের কৃষকদের ওপর ভূমি রাজস্বের পরিমাণ কমা দাও, কমা দিয়ে লেখো সেচ বোঝো, জলসেচ ব্যবস্থা, সেচ ব্যবস্থার উন্নতি, সহজে কৃষি ঋণ, কৃষকরা যে চাষবাস করবে তার জন্য তারা যদি ঋণ নিতে চায় তাহলে যেন বেশি ঘুরতে না হয়। বুঝতে পারছো তো? সহজে যেন কৃষি ঋণ পেতে পারে কৃষকরা, বা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে নরমপন্থীরা কথা বলেছিলেন। বোঝা গেল? বেশ। আর একটা কি, 6 নম্বর, ব্রিটিশদের খরচ শব্দটা অতটা ভালো না, ব্যয় কমানো। মানে ব্রিটিশরা আমাদের দেশে যে শাসন করছেন তাই জন্য তাদের কর্মচারীদের যে এত টাকা বেতন, তাদের বাড়িঘর, খাওয়া দাওয়া, যাতায়াত, এই এত কিছু, এত টাকা পয়সা কোথা থেকে? ওরা তো আর নিজের দেশ থেকে নিয়ে আসছে না, আমাদের দেশ থেকেই শোষণ করছে। তো নরমপন্থীরা বারবার বলেছিলেন যে আপনাদের খরচটাকে আপনারা একটু কমান, তাহলে আমাদের লোকের উপর চাপটা কম আসবে। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে নরমপন্থীদের দাবি। নরমপন্থীরা এই কাজগুলো করেছিলেন, এই দাবিগুলো করেছিলেন। তোমার কাছে যদি প্রশ্ন আসে যে নরমপন্থীদের কার্যক্রম বা কার্যপদ্ধতি কি ছিল একটু বলো, তাহলে তুমি এই পয়েন্টগুলো লিখবে, বা নরমপন্থীদের কার্যপ্রণালী ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই পয়েন্টটা লিখবে। তোমরা 100 থেকে 101, 102 এই পাতাটা পড়বে, দেখবে এই পাতার মধ্যে এইগুলোই লেখা রয়েছে, কিন্তু মিলিয়ে লেখা রয়েছে, আমি এটাকে আলাদা আলাদা করে দিলাম। বোঝা গেল? বেশ। এইবার আমরা পড়বো হচ্ছে সমালোচনা। সব কাজের সমালোচনা হয় তো, তার মানে নরমপন্থীদের কাজেরও সমালোচনা হবে। নরমপন্থীদের আমরা কি বলেছি? এদের নাম হচ্ছে নরমপন্থী। মানে এদের আলোচনা, মানে এদের 1-3টা কথা লিখছি, দেখো। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, আমি মুখে বলে দিচ্ছি, শোনো ব্যাপারটা। নরমপন্থী তো এরা হচ্ছে অনুনয় বিনয়, বা একটা জিনিস দেখো, আবেদন নিবেদন, এইটা লেখো, আবেদন নিবেদন নীতি বোঝো? আবেদন করা মানে কি, নিবেদন করা মানে কি গিয়ে দেওয়া, আর আবেদন মানে কি আমি কিছু একটা দরখাস্ত লিখে কিছু একটা চাইলাম। নরমপন্থীরা যে ব্রিটিশের কাছ থেকে এত কিছু চেয়েছিল না, এই চাওয়াগুলোতে না ব্রিটিশরা সত্যি কথা বলতে কি অত কান দেয়নি। যতই বলুক যে প্রশাসনে ভারতীয়দের নিতে হবে, যতই বলুক যে তোমরা তোমাদের খরচগুলো কমাও, যতই বলুক কৃষকদের উপর থেকে চাপটা কমাতে হবে বা কিছু, ব্রিটিশরা এগুলোকে কান দেয়নি। নরমপন্থীরা অত্যন্ত নরম ভাষায়, অত্যন্ত ভদ্র ভাষায় ব্রিটিশদের কাছে তাদের এই দাবিগুলো পেশ করতেন। তার কারণ কি জানো? কারণ নরমপন্থীরা মনে করতেন যে ব্রিটিশ শাসন ভারতের জন্য খুবই ভালো, ভারতবর্ষে ব্রিটিশরা থাকুক। এমন কি ভারতবর্ষ যে দেশ, এত কুসংস্কার, এত অন্ধকার
মানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, শিক্ষার ব্যাপারটা নেই ভারতবর্ষে, অশিক্ষিত একটা জায়গা, এমন একটা দেশে ব্রিটিশের মতো এরকম একটা সভ্য সুশিক্ষিত আধুনিক জাতি যদি ভারতীয়দের মাথার উপরে আসে, তাহলে ভারতীয়দের সেটা মঙ্গল, মানে ব্রিটিশরা ভারতীয়দের জন্য আশীর্বাদ। সোজা কথায় কারা ভাবতেন? নরমপন্থীরা ভাবতেন যে ব্রিটিশরা হচ্ছে ভারতীয়দের জন্য আশীর্বাদ। সেই জন্য ব্রিটিশদের মতো এরকম একটা আধুনিক সুশিক্ষিত জাতি যদি থাকে ভারতে, তাহলে ভারতীয়দের এতে মঙ্গল হবে, এতে ভালো হবে। সেই জন্য এই নরমপন্থী নেতারা, তারা কেউ ব্রিটিশরা মানে রাগ করুক এমনটা চায়নি, বুঝেছো? রাগিয়ে দিতে চায়নি, মানে নরমভাবে যে আপনি ভূমি রাজস্বের পরিমাণটা যুক্তি দিয়ে বুঝিয়ে এত হয়তো 7 পাতার একটা আবেদনপত্র তৈরি করলেন, তারপরে তারা গিয়ে ব্রিটিশ বড়লাটের কাছে দিলেন। তারা এই পদ্ধতিতে আবেদন নিবেদন পদ্ধতিতে গেছেন, এবং এই পদ্ধতিতে চেয়ে দেখো একটা কথা বলি, ব্রিটিশরা তো আমাদের দেশের, ব্রিটিশের স্বার্থ আর আমাদের স্বার্থ কিন্তু আলাদা, এক না। ব্রিটিশরা কখনোই চায় না যে আমরা সভ্য সুশিক্ষিত আধুনিক উন্নত জাতি হই, কারণ যখনই আমাদের চোখ খুলে যাবে আমরা তো ব্রিটিশের শাসন মানব না, তাই তো? তার মানে ব্রিটিশরা সেটা কিন্তু চায়নি। সেখানে নরমপন্থী নেতৃবৃন্দ যখন তাদের এই প্রেয়ারগুলো দিচ্ছেন, তাদের এই আবেদনগুলো, ওই যে বলে না প্রে প্লিজ প্রোটেস্ট, মানে প্রে আমি আবেদন করছি, প্লিজ মানে অনুনয় করছি, আর প্রোটেস্ট এই করে আমি প্রতিবাদ, না 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 আপনার কিন্তু এটা ঠিক হয়নি, আপনার এটা ভালো হয়নি, এইরকম মানে নরমভাবে। নরমপন্থীদের আন্দোলনটাকে বলা হচ্ছে আবেদন নীতিতে, আবেদন নিবেদন নীতিতে নরমপন্থীরা বিশ্বাসী ছিলেন, এমন একটা অভিযোগ তাদের সম্পর্কে করা হয়, এবং বলা হয় যে তাদের আন্দোলনের ধার তাদের আন্দোলনের ধার আর ভার খুব মৃদু ছিল, মানে বুঝতে পারছো, একটা সাংঘাতিক জোরালো আন্দোলন তেমন নয়, মানে অত্যন্ত ভদ্রভাবে, অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত সংযত ভাষায় বুঝিয়ে বুঝিয়ে ব্রিটিশদের কাছ থেকে এই নরমপন্থী নেতারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করতে চেয়েছিলেন, বোঝা গেল? সেই জন্য পরবর্তীকালে নরমপন্থীদের এই কার্যকলাপকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, এইগুলো কি ভালো শব্দ বলো তো? যে শব্দগুলো লিখছি আমি, সেই শব্দগুলো কিন্তু ভালো না, আর এইগুলো কিন্তু প্রশংসা করে লেখাও না, এগুলো কি তাচ্ছিল্য করা। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কাদেরকে বলা হচ্ছে বলো তো? নরমপন্থীদের বলা হচ্ছে যে এরা রাজনৈতিক ভিক্ষা চায়। ব্রিটিশের স্বার্থ আর আমার স্বার্থ যখন আলাদা, তখন কখনোই আমি ব্রিটিশের কাছে ভদ্র হয়ে নরম হয়ে যদি কিছু চাই, ব্রিটিশ দেবে না। তাহলে আমাকে কি করতে হবে? কড়া ভাষায় বলতে হবে যে তুমি যেমন এই দেশ শাসন করছো, তোমার যদি এখানে থাকা দরকার হয়, তাহলে আমার কথা শুনে তোমাকে চলতে হবে। কড়া ভাষায় ব্রিটিশকে বলতে হবে আমরা রাজনৈতিকভাবে ভিক্ষা চাই না। এই আমরা বলতে কার কথা বলে দিলাম বলো তো? এমন কি একজনের কথা বা এমন একটা দলের কথা যারা নরমপন্থী নন, বুঝতে পারছো কথাটা? মানে নরমপন্থীদেরকে যদি আমি বলি যে এরা রাজনৈতিক ভিক্ষা চায়, এরা দাবি করতে জানে না, এরা জোরালো ভাবে বলতে জানে না, এরা ভিক্ষা চাইছে, তো ভিক্ষা চাইলে কি আমি দিতেও পারি, আমি নাও দিতে পারি, আমি তাড়িয়েও দিতে পারি। আমি আমার অধিকার, আমার দাবি, আমি ভারতীয়, আমার জন্মগত যা অধিকার, আমার যা দাবি, আমি সেটা কেন ভিক্ষা চাইবো? আর তুমি আমাকে ভিক্ষা দেবারই বাকে, তুমি তো বাইরে থেকে চলে এসছো, তাই না? তো তাহলে এই কংগ্রেসের মধ্যেই আরেকটা দল, যত দিন যায় তত কি হয়, দলের মধ্যে বিভিন্ন নতুন নতুন মতবাদ তৈরি হয়। কংগ্রেসের মধ্যেই কিছু মানুষ যারা বলতে লাগলেন যে না 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 না, এই এরা যেভাবে করে চাইছে, যেভাবে মানে এরা কি চাইতেন বলতো? এই নরমপন্থীরা চাইতেন যে সারা দেশ জুড়ে তারা কোনো একটা বিষয়ে জনমত গঠন করবেন। জনমত, কোনো একটা বিষয় নিয়ে একটা জনমত, মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আসছে, তাদের কি প্রবলেম বলো, কি সমস্যা হয়েছে, সেটা নিয়ে একটা জনমত গঠন করবে। আর সেই জনমতটার জন্য তারা ব্রিটিশ সরকারের ওপরে একটা চাপ তৈরি করবে, চাপ। আর এই চাপ ব্রিটিশের ওপরে একটা চাপ দিয়ে রাখবে, বারবার করে বলছে, বারবার করে। আর এই চাপের পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে বক্তৃতা দেবে তারা আলোচনা সভা, তারা মানে নরমপন্থীরা, কেমন?
বক্তৃতা দেবে, তারা আলোচনা সভা করবে, তারা স্মারকলিপি পেশ করবে। স্মারকলিপি বোঝো? স্মারকলিপি বলছি, দাঁড়াও। স্মারকলিপি পেশ করবে। স্মারকলিপি মানে বোঝো? মনে করো যা আমার বক্তব্য সেটা আমি এরকম সুন্দর করে লিখলাম, লিখে আমরা 10 জন মিলে গেলাম, গিয়ে বড়লাটের টেবিলে বড়লাটের হাতে এগিয়ে দিলাম। মানে মুখে কথা আমি বললাম, তারপর আমি বললাম যে স্যার আপনি এই জায়গাটা দেখবেন, আমরা এই বিষয়গুলো লিখেছি। ওই যে লিখিত ব্যাপারটা দিলাম না, ওটা হচ্ছে স্মারকলিপি। মানে জনমত গঠন করবে জাতীয় কংগ্রেস, আর মানে সব জানলো, জেনে ব্রিটিশের উপর চাপ দেবে। চাপের পদ্ধতিটা কি? বক্তৃতা করছি আমি বলছি যে না এটা উচিত না, ব্রিটিশের এটা হওয়া ভালো না, এটা হওয়া ভালো, আমি এরকম ভাবে বলছি। আমরা লিখিত স্মারকলিপি করছি, আমরা নিজের আলোচনা করছি এবং ব্রিটিশের কাছে দিয়ে আসছি। কিন্তু এই যে কাজ, এই কাজগুলো প্রত্যেকটাই হচ্ছে খুব নরম পদ্ধতিতে, ওই যে আবেদন নিবেদন করে, অনুনয় বিনয় করে, খুব ভদ্র ভাষায়। কেন? কারণ যে সমস্ত নেতাদের কথা আমরা পড়লাম না, এরা প্রত্যেকেই মানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং প্রত্যেকেই না খুব ধনী, খুব বড় লোক। এবং যে ধনী, যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং একটা খুব ভালো পেশার সাথে যুক্ত হয়েছেন, তিনি তো জানেন যে ব্রিটিশ শাসনের সুফল জায়গাটা কোথায়। সেই জন্য সে কিন্তু কখনো চাইছে না যে ব্রিটিশ সরকার চলে যাক। ব্যাপারটা বুঝতে পারলে? কিন্তু দেশের আপামর জনসাধারণ, মনে করো শিক্ষিত ধনী কতজন? 100 জনের মধ্যে 10 জন। এই 10 জন মানুষ যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, তারা কিন্তু চাইছেন যে ব্রিটিশ সরকার থাকুক। কারণ ব্রিটিশরা থাকার ফলে এই যে আমরা লেখাপড়া শিখতে পেরেছি, আমরা এত আধুনিক হয়েছি, আমরা এত ভালো কাজ শিখেছি, এরা তো প্রত্যেকেই খুব ধনী ছিলেন, এরা এই সুফলটা জানেন। কিন্তু তা বাদ দিয়ে 90টা মানুষ যারা বেশিরভাগই কৃষিজীবী, তাদের কাছে কিন্তু ব্রিটিশ সরকারের কোনো কাজের সুফলই পৌঁছায় না। তাদের ঘাড়ে এতটাই রাজস্ব যে তারা মুখ তুলে তাকাতেই পারে না। ফলে সে কিন্তু চায় না যে ব্রিটিশ সরকার কি ভালো করলো, কোথায় স্কুল কলেজ করলো, কি করলো আমি জানি না, কারণ আমার খাবারই জোটে না। বুঝলে তো? এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে নরমপন্থী নেতারা ব্রিটিশের কাছে আবেদন করতেন বা চাপ দিতেন, সেই চাপের পদ্ধতিটাও ছিল খুব নরম। মানে তারা তো কখনো ব্রিটিশকে রাগাতে চাইছে না, ব্রিটিশকে তারা চটাতে চাইছে না। তারা কি চাইছে? যে ব্রিটিশ শাসন ভারতের জন্য ভালো, শুভ, ব্রিটিশরা থাকুক। এবং ব্রিটিশ, আমাদের কাজ, মানে আমরা হচ্ছে নরমপন্থী, আমাদের কাজ হচ্ছে ব্রিটিশকে বুঝিয়ে সুঝিয়ে যুক্তি দিয়ে তাকে, তার মাথার মধ্যে এইগুলো ঢুকিয়ে বড়লাটের কাছ থেকে ভারতীয়র জন্য কিছু সুবিধা নিয়ে নেওয়া। বুঝেছো? কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের মধ্যেই আর এক দল, তারা বললেন যে দাবি চাইতে গেলে অত নরম পথে চাইলে হয় না, প্লিজ প্লিজ করে কখনো দাবি চাওয়া যায় না, নিজের অধিকার প্লিজ বলে চাওয়া যায় না। তার জন্য কি লাগবে? তার জন্য জোরালো দৃঢ় পথে বলতে হবে যে দিতেই হবে তোমাকে, না দিলে আমরাও ব্যবস্থা নিচ্ছি পাল্টা। এই আরেকটা মত তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? একজন ওই নেতার নাম বলছি, বুঝলে, অশ্বিনী কুমার দত্ত, কংগ্রেসেরই একজন নেতা। তিনি এই জাতীয় কংগ্রেসের না প্রত্যেক বছরের শেষ 3 দিন, মানে এই 28, 29, 30 বা 30, 31, 29, 30, 31 এই ডিসেম্বর মাসের প্রত্যেক বছরের শেষ 3টে দিন জাতীয় কংগ্রেসের একটা করে সভা, অধিবেশন বসতো বার্ষিক, যেখানে তারা আলোচনা করতেন যে আমাদের পরবর্তী বছরের আমরা কর্মসূচি কি কি হবে, আমরা কোন কোন পয়েন্টে আলোচনা করব, কবে আমরা বড়লাটের সাথে দেখা করব, কারা কারা দেখা করতে যাবেন, কি কি সেখানে লেখা থাকবে, এবং সব ঠিক হতো। এই যে 3 দিনের যেই কর্মসূচি হতো না, এটাকে অশ্বিনী কুমার দত্ত কি বলেছিলেন বলতো? 3 দিনের তামাশা, ব্যঙ্গ করে বলেছিলেন যে তামাশা করে ওরা। ওই রকম ভাবে নিজেরা আলোচনা করছে, খাওয়া দাওয়া করছে, আর তারপর বড়লাটের কাছে গিয়ে স্মারকলিপি ধরিয়ে দিলে কোনোদিন বড়লাট আমাদের ভারতীয়দের কথাটা গুরুত্ব দিয়ে ভাববেনই না। সমালোচনা করছেন অশ্বিনী কুমার দত্ত, যার নাম বললাম, কংগ্রেসের নেতা, তিনি বলছেন 3 দিনের তামাশা। তার মানে একটা জিনিস বলো তো, কথাটা এই যে অশ্বিনী কুমার দত্তের কথা বললাম, ইনি কি তাহলে নরমপন্থী? না, তাহলে ইনি কে? চরমপন্থী। এর পরের দিন আমরা চরমপন্থীদের জায়গাটা পড়ব। তার মানে কি বললাম বলতো? নরমপন্থীদের কাজগুলো আমরা দেখলাম, বা নরমপন্থীদের সমালোচিত হয়েছেন তারা তাদের কাজের পদ্ধতিটার জন্য, তাও হয়েছে। কিন্তু তাহলে কি নরমপন্থীদের কোনো গুরুত্ব নেই? আছে।
নরমপন্থী নেতারা কিন্তু তারা সত্যি তারা ব্রিটিশ শাসনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তারা মনে করতেন ব্রিটিশরা থাকুক। কিন্তু এটাও ঠিক তারা হয়তো ওইরকম জোরালোভাবে চাইতে পারেননি, এটাও ঠিক, কিন্তু তারা কিন্তু যতটুকু চেয়েছেন নিজের জন্য চাননি। যদি একটা কথাও বলে থাকেন সেটাও কিন্তু একজন ভারতীয়র জন্যই বলেছেন, এই কথাটা ঠিক। আর একটা কথা ঠিক যে সময়ের কথা আমরা আলোচনা করছি 1885, তখন প্রথম সর্বভারতীয় একটা দল তৈরি হলো, তখনই কিন্তু ব্রিটিশ সরকারের সাথে সরাসরি সংঘর্ষে যাব, মারপিট করে ব্রিটিশকে তাড়াবো, এমন পরিবেশ পরিস্থিতি এদের পক্ষে বোঝা সম্ভবও ছিল না। তারা মনে করেছিলেন যে ব্রিটিশরা তো সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষকে বললে কেন বুঝবে না, নিশ্চয়ই বুঝবে। এই বিশ্বাস থেকে তারা ওই আবেদন নিবেদন করে নরমপন্থীরা দাবিগুলো চাইতেন, এবং দাবিগুলো চাইতেন কিন্তু সব ভারতীয়র জন্যই, কোনোটাই কিন্তু তার ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না। আর যে সময় কথা বলা হচ্ছে তখন হচ্ছে জাতীয়তাবোধ বিকাশ হচ্ছে, এই যে আমরা সব ভারতীয় এক, ব্রিটিশের কাছে আমার দাবিটা পৌঁছতে হবে, এই কথাটা প্রথম কারা শিখিয়েছিল? নরমপন্থীরা। ব্রিটিশ যে নিজের স্বার্থে আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলছে, এটা প্রথম কে চিনিয়েছিল? নরমপন্থীরা। তার মানে নরমপন্থীরা যে কিছু করেননি তা নয়, নরমপন্থীদের দেশপ্রেম ছিল, তারা দেশের মানুষের কথা ভেবেছিলেন, দেশের মানুষের জন্যই তারা চেয়েছিলেন, ব্যক্তিগত কিছু চাননি, ব্যক্তিগত সুবিধার জন্য চাননি, এবং সমস্ত মানুষকে একসাথে করতে পেরেছিলেন, একটা ধর্মনিরপেক্ষ রাজনীতি গড়ে তুলতে পেরেছিলেন এই নরমপন্থী নেতারা। এটা হচ্ছে নরমপন্থীদের সবথেকে বড় গুরুত্ব। তোমাদের যদি নরমপন্থীদের কার্যাবলী সম্পর্কে একটা বড় প্রশ্ন আসে, তাহলে কার্যাবলী লিখবে, সমালোচনা লিখবে, শেষে আবার এই ভালো জায়গাটা দিয়েও শেষ করবে যে তাদের আন্দোলন কিন্তু মিথ্যা না, তাদের দেশপ্রেমও মিথ্যা না, বা তারা এক একটা কথা যে বলেছিলেন, দাবি করেছিলেন, সেইগুলো কিন্তু কোনোটাই ফিরোজ শাহ মেহতা তার নিজের জন্য বা গোপাল কৃষ্ণ গোখলে তার কিছু সুবিধা পেয়ে যাবেন বলে একদমই না, তারা বলেছিলেন ভারতীয়দের জন্য। কিন্তু তারা বিশ্বাস করতেন ব্রিটিশ সরকারকে, সেই জায়গা থেকে তারা এই আবেদন নিবেদনের দিকে ঝুঁকে পড়েছিলেন। ঠিক আছে, এইটা বলবে। এবং জাতীয়তাবাদ যে তৈরি হলো, জাতি হিসাবে একটা ধর্মনিরপেক্ষ জাতি হিসাবে ভারতকে তুলে ধরলেন, ব্রিটিশের কাছে বলার জায়গাটা নিয়ে গেলেন, ব্রিটিশের অর্থনৈতিক শোষণের রূপটা তুলে ধরলেন, এটা কিন্তু নরমপন্থীদের কৃতিত্ব। ঠিক আছে, এই শেষটা কিন্তু কখনোই কোনো উত্তরে মানে খারাপ বলে ছাড়বে না, তারপরে আবার গুরুত্বটাকে দিয়ে ছাড়বে যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই। বোঝা গেল? আজকে আমাদের ক্লাস এতটুকুই থাক। কাল এর পরের দিন যখন আমরা ক্লাস নেব তখন আমরা পড়ব হচ্ছে 104 পাতায় চরমপন্থী রাজনীতির উদ্ভব। আমরা একটু একটু বুঝে গেলাম যে কংগ্রেসের ভেতরে আরেক দল আছে যারা কিন্তু কংগ্রেসের এই প্লিজ এই পদ্ধতিটাকে পছন্দ করছে না, সেই সম্পর্কে আমরা এর পরের দিন জানবো। আপাতত এইটুকুই তোমরা পড়ো, সকলে ভালো থাকো। আজকে আমাদের ক্লাস এতটুকুই। ধন্যবাদ।